আচ্ছা, এর পরবর্তীতে জি স্যার। আমরা আজকে যে টপিকসটা করছি সেটা অনেকটা বর্ণনামূলক। দুইটা পার্ট আমাদের বাকি আছে। সেটার নাম প্রথম যেটা আছে সেটাকে আমরা বলবো হলো যে কলিং এ ফাংশন। ঠিক আছে? যে ফাংশনকে আমরা যখন কল করি তো ফাংশনের কলটা কিভাবে করতে পারি সেটা। তো এখানে খেয়াল করে দেখো যে কল টাইপ ফাংশনকে যখন আমরা কল করব দুই ভাবে আমরা ফাংশনকে কল করতে পারি। এক নাম্বার যেটা আছে সেটা হলো কল বাই ভ্যালু এবং এরপরে যেটা আছে সেটা হলো যে কল বাই রেফারেন্স। ঠিক আছে? দুইটা ভাবে আমরা ফাংশনকে কল করতে পারি। একটা জিনিস মাথায় রাখো যে যদি বলা হয় ফাংশন কল তো ফাংশনকে আমরা দুই ভাবে কল করতে পারি। একটা হলো কল বাই ভ্যালু আর একটা হলো কল বাই রেফারেন্স। তো কল বাই ভ্যালুটা কিভাবে আর কল বাই রেফারেন্সটা কিভাবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। প্রথম যেটা আমরা করছি সেটা হলো কল বাই ভ্যালু। তো আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি যে ধরো তোমার সাথেই তোমার পাশে একটা চেয়ারে তোমার কোনো বন্ধু বসে আছে। তার নাম হলো রহিম। তো তুমি এখন কোনো কারণে রহিমকে ওই চেয়ার থেকে উঠাবা। তো তুমি দুই ভাবে তাকে কমান্ড করতে পারো। প্রথম কমান্ডটা যেটা সেটা হলো যে রহিম উঠে এসো। এটা একটা। আর দ্বিতীয় যে কমান্ডটা সেটা হলো যে এই চেয়ারে যে বসে আছো সে উঠে আসো। তোমার কাজ কিন্তু একই। আলটিমেটলি চেয়ারটা ফাঁকা হবে। ঠিক আছে? কিন্তু দুইটাকে সম্বোধন করার পদ্ধতিটা কিন্তু আলাদা। প্রথমবার তুমি কাকে সম্বোধন করলা? রহিমকে। তার মানে ওই চেয়ারে যে বসে আছে তাকে সম্বোধন করেছে। এটাকে আমরা বলি হলো ভ্যালু। ভ্যালুটাকে সম্বোধন করেছে। আর দ্বিতীয়বার যেটা সেটা হলো সরাসরি চেয়ারকে অ্যাড্রেস করছো। মানে চেয়ারের কে তুমি বলছো এই চেয়ারে যে বসে আছে সে উঠে আসছো। তার মানে দুটার মধ্যে পার্থক্য হলো একটাকে তুমি হলো চেয়ারের মান মানে চেয়ারের যে ভ্যালু যেই বসে থাকছে তাকে তুমি সম্বোধন করছো। আর দ্বিতীয় যেটা সেটা হলো চেয়ারটাকে সম্বোধন করছো। চেয়ারে যে বসে আছে তাকে না, চেয়ারকে সম্বোধন করে তুমি তাকে ডেকে নিয়ে আসছো। তো দুটার মধ্যে পার্থক্য কি? একটা হলো তার ভ্যালু নিয়ে কাজ হচ্ছে আর একটা হলো তার অ্যাড্রেস নিয়ে কাজ হচ্ছে। আমি যদি চেয়ারকে বলি তাহলে চেয়ারটাকে আমি অ্যাড্রেস করছি। মানে আর যদি আমি আহ, রহিমকে বলি তাহলে সেটা হলো তার ভ্যালুটাকে আমরা করছি। আলটিমেটলি কাজ এক, বাট ডাকার পদ্ধতি আলাদা। এখন এই দুটাতে আমাদের সুবিধা কি? এই দুটাতে সুবিধা হলো যে অনেক সময় যখন রহিমকে বলছো রহিম উঠে আসো, এখন খেয়াল করে দেখো যে অনেক সময় ওই জায়গাতে রহিম বা অন্য কোনো রহিম থাকতে পারে। আবার অনেক সময় ভ্যালু একাধিক হতে পারে। ভ্যালু নিয়ে কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিখুঁত হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু অ্যাড্রেস নিয়ে যখন কাজ করবা ওই অ্যাড্রেসটা নিখুঁত হবে, কারণ ওটা তার দ্বিতীয় কোনো অ্যাড্রেস হচ্ছে না। অতএব তুমি যেটাকে সম্বোধন করছো যে অ্যাড্রেসকে সেই অ্যাড্রেসটাই ওখানে পাওয়া যাবে। তো এই হলো দুটার মধ্যে মেনলি বেসিক পার্থক্য, যে একটা কল বাই ভ্যালু আর একটা হলো কল বাই রেফারেন্স। তো এখানে দেখো কল বাই ভ্যালু যেটা বলা হয়েছে, তা কল বাই ভ্যালু মেথড ইজ পাসিং আর্গুমেন্টস টু এ ফাংশন কপিস টু অ্যাকচুয়াল ভ্যালু অফ অ্যান আর্গুমেন্ট। তার মানে আর্গুমেন্টের যে অ্যাকচুয়াল ভ্যালুটা আছে সেটাই মূলত পাস করবে ইনটু দা ফর্মাল প্যারামিটার অফ দা ফাংশন। তার মানে ফাংশনের প্যারামিটার দিয়ে কি পাস করবে? ওই ফাংশনটা আর্গুমেন্টার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই মূলত পাস করবে। এইটা এখানে বলা হয়েছে। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। উদাহরণটা একটু খেয়াল করো। দেখো এখানে ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার সি। তার মানে আমি তিনটা ভ্যারিয়েবল লিখেছি এবং এই ভ্যারিয়েবল গুলোতে আমি কি রাখছি? ভ্যালু রাখছি। কিভাবে ভ্যালু রাখছি? আমরা স্ক্যানএপ করছি। স্ক্যানএপ করে ডাটা রাখছি। এ তে রাখলাম 10, বি তে রাখলাম 20, সি তে রাখলাম 30। আচ্ছা, সি যোগ করব। আচ্ছা, তো খেয়াল করো দুইটা ভ্যালু রাখছি। এই ভ্যালুগুলা আমরা তাহলে ওই ফাংশনের ভেতর দিয়ে মূলত কি পাস করছে? a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু কি 20, এটাই পাস করছে। এবং পাস করার পরে ফাংশনের মধ্যে কি করবে? দুটাকে যোগ করবে। তাহলে 10 আর 20 যোগ করলে তাহলে p এবং q কি পাস করে নিয়ে গেল? 10 আর 20। আচ্ছা, তাহলে রেজাল্টটা কি করছে? 10 আর 20 যোগ করলে কত হয়? 30। তাহলে সেটা আবার কোথায় বসাচ্ছে? সি তে। এবং সি রেজাল্ট হিসাবে তোমার এখানে আসছে এবং শো করবে কত? 30। তাহলে এই যে কাজটা করা হলো এইটা খেয়াল করে দেখো যে আমরা এই যে পার্সেন্টেজ ডি লিখে যখন শো করছি তখন কি পাচ্ছে? ওই 10 আর 20 সেটাই শো হচ্ছে এবং 10-20 যোগ করলে যেটা পাচ্ছে সেটা হলো 30। সেই 30টা শো করছে। তাহলে এটাতে টোটাল এই প্রোগ্রামটাতে আমরা কি করেছি? আমরা ভ্যালু পাস করেছি। প্রথমে এ, প্রথমে বি, এই দুইটাতে আমরা দুইটা মান নিয়েছি। সেই মানটা হলো 10 এবং 20। সেটা যখন ফাংশনে রাখলাম ফাংশনের প্যারামিটার দিয়ে মানে পি এবং কিউ এই দুইটা দিয়ে কি পাস করলো? ওই 10 আর 20টাই পাস করে আসছে। তারপরে সেটা আমরা যোগ করলাম। যোগ করে সেটা আবার সিতে নিয়ে গেলাম। সি থেকে আবার
ডিসপ্লেতে আমরা নিয়ে যাচ্ছি। তাহলে এই সমস্ত কার্যক্রমটা ভ্যালু দিয়ে করা হয়েছে। অতএব এটাকে আমরা বলবো হলো ফাংশন কি করেছে, কল বাই ভ্যালু, মানে ভ্যালু কল করে প্রোগ্রামটাকে রান করেছে। এখন আমরা যেটা করব সেটা হলো যে কল বাই রেফারেন্স। রেফারেন্স মানে আমি প্রথমেই বললাম যে অ্যাড্রেস দেখানো। তো দেখো দিস মেথড কপিজ দ্য অ্যাড্রেস অফ অ্যান আর্গুমেন্ট। আগেরটা কি ছিল, দ্য ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু অফ অ্যান আর্গুমেন্ট। আর এটা কি করবে, অ্যাড্রেস অফ অ্যান আর্গুমেন্ট, তার মানে একটা আর্গুমেন্টের অ্যাড্রেসটাকে কপি করা হবে ইনটু দ্য ফর্মাল প্যারামিটার। তার মানে প্যারামিটারের ভেতর দিয়ে কি যাবে, অ্যাড্রেস যাবে, ভ্যালুটা যাবে না। ঠিক আছে, এখন ওই অ্যাড্রেসে যে আছে তা সেই যাবে। আলটিমেটলি কাজ এক, কিন্তু মানে ভাষাগত পরিবর্তন। ঠিক আছে, তাহলে অ্যাড্রেসে যা থাকবে সেটাই মূলত ওর ভেতর দিয়ে পাস করবে। এটা কি রকম, এটা একটা উদাহরণ দিয়ে এখানে দেখো যে প্রথম অবস্থাতে আমরা উপরে ফাংশনটা ডিক্লেয়ার করেছি। এখানে দেখো ইন্টিজার পি, পি এর উপরে কিন্তু একটা অ্যাস্টেরিক চিহ্ন দেওয়া আছে, কিউ তার উপরে একটা অ্যাস্টেরিক চিহ্ন দেওয়া আছে, আর এর উপরে একটা অ্যাস্টেরিক, অ্যাস্টেরিক বলতে বোঝানো হচ্ছে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এইগুলাকে মূলত পয়েন্টার হিসেবে নির্দেশ করা হয়, পয়েন্ট করা। ঠিক আছে, আমরা যদি কোনো অ্যাড্রেস নির্দেশ করতে চাই তাহলে আমাদেরকে এইভাবে পয়েন্ট দিয়ে নির্দেশ করতে হবে। এর পরবর্তীতে খেয়াল করে দেখো, আমরা ওই একই প্রোগ্রাম এ বি সি নিচ্ছি। এরপরে আমরা যখন স্ক্যানএপ করছি অ্যান্ড এ অ্যান্ড বি, এরপরে দেখো আমরা অ্যাড, এখানে কিন্তু এ আর বি লিখি নাই, আমরা কি লিখছি, অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি। তার মানে এ বি আর সি তে যে ডাটাগুলা মানে যাবে, এই যে দেখো 10 20 আর 30, এই অ্যান্ড এ মানে কি, ওই অ্যাড্রেসটা, অ্যান্ড বি মানে কি, ওই অ্যাড্রেসটা, সি অ্যান্ড সি মানে ওই অ্যাড্রেসটা, মানে অ্যাড্রেস গুলাতে যা যা আছে সেই অ্যাড্রেস গুলা এই ফাংশনের প্যারামিটার দিয়ে পাস করবে। এবং খেয়াল করে দেখো আরেকবার প্রোগ্রামটা দেখো, এ এবং বি আমরা নিলাম, এরপরে যেটা আমরা স্ক্যানএপ করছি, আচ্ছা এখানে আমরা স্ক্যানএপ করে অ্যান্ড এ নিলাম 10, অ্যান্ড বি নিলাম হলো 20। তাহলে খেয়াল করে দেখো অ্যাড ফাংশন যখন আসছে তাহলে পি দিয়ে মূলত কি যাচ্ছে, অ্যান্ড এ যাচ্ছে, কিউ দিয়ে কি যাচ্ছে, অ্যান্ড সি, আর আর দিয়ে যাচ্ছে অ্যান্ড সি। ঠিক আছে, আচ্ছা তারপরে সেই ফাংশনের মধ্যে ওই পি কিউ মানে আমরা যোগ করছি, করে আর এ রাখছি। এর পরবর্তীতে আমরা পুনরায় আবার ওই প্রোগ্রামটাতে সি এর মাধ্যমে প্রকাশ করছি, অ্যান্ড এ অ্যান্ড বি এবং অ্যান্ড সি। আচ্ছা তাহলে এখানটাতে কি হলো, এখানটাতে যেটা হলো সেটা হলো যে এর ভেতর দিয়ে আমরা কিন্তু ভ্যালুর গুলাকে নিয়ে কাজ করলাম না। আগের বার ফাংশনের কি হচ্ছিল, পি কিউ এর মধ্যে দিয়ে 10 20 গেছিল। এবার এই পি কিউ এর ভেতরে 10 20 না যায় কে যাচ্ছে, অ্যাড্রেসটা যাচ্ছে। অ্যাড্রেসটা মানে এ অ্যাড্রেসে যা আছে সেটা যাবে, এ অ্যাড্রেসটা যা আছে সেটা যাবে, এবং এ অ্যাড্রেস এবং এ অ্যাড্রেস যোগ করে 3 নাম্বার অ্যাড্রেসে আমরা রাখবো, এবং সেটাই আমরা আউটপুটে শো করব। তো এই কাজটা মূলত এখানে করা হচ্ছে। এখন এটুকুন তোমরা কেউ না বুঝলে বলো। জি স্যার, বুঝতে পারছি। একটা হলো ভ্যালু পাস করছে আর একটা হলো অ্যাড্রেস পাস করছে, বা কাজ একই, কিন্তু আমরা একটু ঘুরিয়ে দুই ধরনের কাজ করছি। এখন দুইটাতে করে আমার সুবিধা। স্যার ক্লিয়ার এসআরসি ফাংশন এটা কি? আচ্ছা আচ্ছা ক্লিয়ার, এটা এটা হলো অনেক আগের একটা হলো মানে ই আমরা যখন সফটওয়্যারটা ব্যবহার করি, দুই ধরনের সফটওয়্যার মানে আইডি ব্যবহার করি। ক্লাস স্যার। একটা হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, যে তোমার হলো এনভায়রনমেন্ট আছে, আইডি বলা হয়। সেটা হলো অনেক আগেকার যেটা ছিল সেটাকে আমরা হলো টার্বো সি বলা হতো, টার্বো সি। তারপর আস্তে আস্তে আধুনিক হয়ে এখন আসছে কোড ব্লকস, তারপর ডেভ সি প্লাস প্লাস, এরকম বিভিন্ন সফটওয়্যার আমরা প্রোগ্রাম করতে থাকি। তো এটা তো টার্বো করা স্যার। টার্বো সি এর এই যে যে কালার গুলা দেখতে পাচ্ছ এরকমই স্ক্রিন, এবং এইভাবে প্রোগ্রামটাকে করতে হয়। ওটা হলো অনেকটা মানধাত্তার আমলের। তো যেহেতু মানধাত্তার আমলের, এজন্য ওর অনেক ফিচার থাকে না। যেমন তুমি খেয়াল করে দেখবা যে কোড ব্লকসে যখন একটা প্রোগ্রাম রান করবা, স্ক্রিনটাকে তোমার টোটালি প্রথম অবস্থায় কি দেখায়, পরিষ্কার দেখায়। আর টার্বো সি যেহেতু আগেকার, ওটা যখন তুমি কোনো একটা প্রোগ্রাম আগে করে রেখেছো এবং তারপরে যখন আবার অন্য একটা প্রোগ্রাম রান করবা, আগের যে ডাটাটা আছে সেটা সে রেখে দেয়। তার মানে ধরো তুমি আগে যোগ করেছো 3 আর 5, তাহলে 3 আর 5 যোগ করলে হয়তো হলো 5 আর 3 8। দ্বিতীয়বার তুমি আবার যদি রান করো, তো আগের যে মানটা সেটা তো থাকবেই, নতুন করে আবার দেখা মানে স্ক্রিনটাতে ইরেজ হয় না। তো এই স্ক্রিনটাকে ইরেজ করার জন্য একটা কমান্ড আছে, সেটাকে বলা হয় ক্লিয়ার স্ক্রিন, CLRSCR। এটা যদি আমি প্রথমেই লিখি
তার মানে আগের যে প্রোগ্রামটা আছে যদি এখানে লেখা থাকে সেটা কি হয়ে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে, মানে স্ক্রিন একেবারে ফাঁকা। এরপরে নতুন প্রোগ্রামটা করব। তো এইটা ওই জন্য আমাদেরকে বলা হয় এটা এটা হলো যে তোমার হেডার ফাইল, সেটা হলো conio.h, এই জন্য দেখো উপরে একটু conio.h লেখা হয়েছে। তারপরে এই যে স্ক্রিন, এই স্ক্রিনটা আবার ধরে রাখতে পারে না, এই ধরে রাখার জন্য আরেকটা তোমার হলো লাইব্রেরি ফাংশন আছে, নাম হলো গেট। এই যে গেট, GTCH, এটা বলা হয় গেট ক্যারেক্টার। ঠিক আছে, গেট ক্যারেক্টার এটা হলো ধরে রাখে গেট। তো এটা যে আউটপুটের স্ক্রিনটাকে ধরে রাখে, যেটা তুমি খেয়াল করে দেখবা যে কোড ব্লকসে লেখা থাকে প্রেস এনি কি টু কন্টিনিউ। যতক্ষণ না তুমি একটা কি প্রেস করছো ততক্ষণ কিন্তু স্ক্রিন তোমাকে আউটপুট ধরে দেখায়। কিন্তু আগেকার সফটওয়্যারে এটা ছিল না, বা আগেকার সফটওয়্যার গুলোতে এত ফাংশন গুলো নাই, যার পরিপ্রেক্ষিতে ওইগুলো আমাদেরকে লিখতে হতো, যেটা এখন বর্তমানে কোড ব্লকসে আমাদেরকে লিখতে হচ্ছে না। কিন্তু আগে যদি আমি টার্বো সি ব্যবহার করি আমাকে ওগুলো লিখতেই হবে, না হলে প্রোগ্রাম রান হবে না। এই হলো পার্থক্য। মানে অনেকটা বলা যেতে পারে টেলিফোন আর অনেকটা হলো মোবাইল ফোন। খেয়াল করে দেখো, টেলিফোনে তোমাকে প্রতিবারই নাম্বার ডায়াল করতে হচ্ছে, কিন্তু মোবাইল ফোনে কি নাম্বারটা ডায়াল করে রাখলে তাকে কল দিয়েছো, একদিন পরেও তুমি সেই নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছ, এটা ধরে রাখছে। কিন্তু টেলিফোনে তোমাকে তো সেই সুবিধা দিচ্ছে না। তো এরকম বিষয়টা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এজন্য গেজ, ক্লিয়ার স্ক্রিন এগুলো আগে ব্যবহার হতো, এখন আর ওটা ব্যবহার করতে হয় না। কিন্তু আমি যদি টার্বো সি ব্যবহার করি তখন আমাকে কিন্তু এগুলো আবার স্পষ্টভাবে ব্যবহার করতে হবে। এদের হেডার ফাইল conio.h সেটা লিখতে হবে, এটাই। আর এই তো প্রোগ্রাম। আচ্ছা, তাহলে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স বোঝা গেছে। এখানে কয়েকটা প্রোগ্রাম দেওয়া আছে, প্রোগ্রামগুলো আশা করি তোমরা করতে পারবা। যার ভিতরে আছে হলো ম্যাক্সিমাম বের করা, রেক্টাঙ্গল বের, রেক্টাঙ্গলের কি বলা, লেন্থ এবং উইডথ দেওয়া আছে, রেক্টাঙ্গলের এরিয়া বের করতে হবে। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার এন্ড রিটার্ন ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল বের করার ওয়ে, সেই বিষয়গুলো বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা যে প্রোগ্রামটা করব, যে পার্টটা পড়বো সেটার নাম হলো রিকারশন বা রিকারসিভ ফাংশন বলা হয়। তো রিকারশন জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। রিকারশন, রিকারশন বা রিকারসিভ ফাংশন কাকে বলে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে। সেটা হলো যে রিকারশন বলতে বোঝানো হয় অনেকটা যে লুপের মতোই, যে ফাংশন নিজেই নিজেকে কল করবে তাকে আমরা বলি হলো রিকল। রিকল থেকে আসছে রিকারসিভ। ঠিক আছে, বা রিকারশন, এটা নাউন হওয়ার কারণে রিকারশন বলছি। আর যদি আমরা তার কাজ বলি তাহলে বলবো সেটাকে রিকারসিভ ফাংশন। ঠিক আছে, তো রিকারসিভ বলতে বোঝানো হচ্ছে রিকল করা। রিকল করা মানে পুনরায় নিজেকে নিজেই কল করবে। তাহলে যে ফাংশন নিজেই নিজেকে কল করবে তাকে আমরা বলবো হলো রিকারসিভ ফাংশন। ঠিক আছে, তা এখন রিকারসিভ ফাংশনটা তাহলে কাকে বলছে? when function is called within the same function in called recursion, তার মানে একটা ফাংশনের মধ্যেই নিজেই আবার নিজেকে কল করবে, তখন সেটাকে আমরা বলবো রিকারসিভ ফাংশন। যেমন অনেকটা লুপের মতো, যে লুপটা শেষ না হওয়া পর্যন্ত সে আবার পুনরায় ওই মানে আবার পুনরায় স্টার্ট করে প্রথম থেকে, ঠিক ওই রকম রিকারসিভ ফাংশনটা ওই রকম নিজে নিজেকে কল করবে। ঠিক আছে, ইন আদার ওয়ার্ড when a function call itself then that the function is called recursive ইনফিনিট function। লুপের মতো নাকি? না, ইনফিনিটিভ লুপের মতো না, এটা আমরা লুপের পরিবর্তে ব্যবহার করতে পারি। লুপ দিয়ে যে কাজটা করব আমরা রিকারসিভ ফাংশন দিয়ে সেম কাজটাই করতে পারি। ঠিক আছে, রিকারসিভ ফাংশনে ওই একই রকম, যে তোমার হলো একটা নির্দিষ্ট কন্ডিশন দিয়ে দিচ্ছি, সে কন্ডিশন যতক্ষণ না এক্সিকিউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ফাংশন নিজে নিজেকে কল করবে, এইটাকে আমরা বলছি হলো রিকারসিভ ফাংশন। ঠিক আছে, রিকারসিভ ফাংশন আর ভেরি ইউজফুল টু সলভ মেনি ম্যাথমেটিক্যাল প্রবলেমস লাইক এ ক্যালকুলেটর calculate factorial of a number, generating Fibonacci series, Fibonacci series একটা আছে, সেইগুলোর ক্ষেত্রে এই রিকারসিভ ফাংশনগুলো খুব মানে ব্যবহার করা হয়ে থাকে। তা আমরা একটা রিকারসিভ ফাংশনের অ্যাডভান্টেজ যদি পড়তে যাই, ফাংশন কলিং রিলেটেড ইনফরমেশন উইল বি মেইনটেইনড বাই রিকারশন, মানে ফাংশন কলিং যেটা আছে সেটা মেইনটেইন করা হয়ে থাকে। স্ট্যাক ইভ্যালুয়েশন উইল বি টেক প্লেস বাই ইউজিং রিকারশন। স্ট্যাক ইভ্যালুয়েশন মানে স্ট্যাক এবং কুই, এটা এগুলোকে বলা হয় ডাটা স্ট্রাকচার। এই ডাটা স্ট্রাকচার গুলোতে রিকারসিভ ফাংশন ব্যবহার করা হয়। পোস্টফিক্স, প্রিফিক্স নোটেশন ব্যবহার করার ক্ষেত্রে রিকারসিভ ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো হলো অ্যাডভান্টেজ হিসেবে বলা হয়েছে। ডিসঅ্যাডভান্টেজ যদি বলা যায় সেটা হলো যে ইট ইজ ভেরি স্লো প্রসেস ডিউ টু স্ট্যাক ওভারল্যাপিং। স্ট্যাক ওভারল্যাপিংটা আমি এখন স্ট্যাক সম্পর্কে যেহেতু ধারণা দিতে পারছি না, কারণ স্ট্যাকটা হলো ডাটা স্ট্রাকচার, যখন পড়তে যাবে তখন আরো ডিটেইলস জানবা। আপাতত জেনে রাখো যে
আমরা ডাটা রাখি বিভিন্ন ভাবে ডাটা রাখতে পারি। যেমন উদাহরণ হিসেবে বলি যে তোমরা যদি কোনো একটা হোটেলে খাবার খেতে যাও, তো হোটেলে দেখবা যে হোটেল অথবা কোনো একটা ডাইনিং এ মানে খাবার খেতে যাও, তো ডাইনিং এ প্লেট সাজানো থাকে। কিভাবে সাজানো থাকে? একটা প্লেটের উপরে আরেকটা প্লেট, মানে প্লেটগুলো ধুয়ে রাখা হয়। এখন তুমি যখন হলো আ খাবা, তখন তোমাকে নিজের হাতে একটা প্লেট নিতে হবে। তখন তুমি কোন প্লেটটা নিবা? মাঝখান থেকে একটা প্লেট নিবা? নাকি একেবারে নিচে যে প্লেটটা আছে সেটা না, সর্ব উপরে যেটা আছে সেটা? এইটা এক ধরনের মানে পদ্ধতি যে সর্ব উপরে যে প্লেটটা আছে সেটা আগে নিবা, তারপরের জন সেটা নিবা। আবার খেয়াল করে দেখো যে তোমরা ট্রেনের টিকিট কাটতে যাও। ট্রেনের টিকিট কাটতে যাওয়ার সময় কিন্তু তোমরা একটা লাইনে দাঁড়াও, তাই না? লাইনে দাঁড়ানোর পরে টিকিট কাকে দেওয়া হয়? সর্বশেষে যে এসেছে তাকে আগে দেওয়া হয়, নাকি সর্বপ্রথমে যে আছে তাকে দেওয়া হয়? তো সর্বপ্রথমে যে আছে তাকে টিকিটটা আগে দেওয়া হয়, আর সর্বশেষে যে সে কিন্তু শেষে দাঁড়ায় থাকে। কিন্তু আবার প্লেটের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে তুমি কোন প্লেটটা নিবা। সর্বশেষে যে প্লেটটা রাখা হয়েছে সেই প্লেটটা কিন্তু ফার্স্টে রাখা হবে। তার মানে দুটোর মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। যে প্রথমে কি করা হলো, টিকিট কাটার ক্ষেত্রে একটা পদ্ধতি, সেটা হলো যে শেষে যে আসছে তাকে কিন্তু আগে সুযোগ দিচ্ছে না। আবার প্লেট রাখার ক্ষেত্রে যে শেষে যে প্লেটটা রেখেছিলাম সেই প্লেটটাই ফার্স্টে নিয়ে নিয়ে নেওয়া হচ্ছে। আবার টিকিট কাটার ক্ষেত্রে কিন্তু উল্টা হচ্ছে। তার মানে এই যে এই দুইটা পদ্ধতি কিন্তু ভিন্ন। ডাটা রাখবো, কিন্তু ডাটা রাখার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ভিন্ন। সেই গুলা নিয়েই আলোচনা যখন হবে তখন সেটাকে আমরা বলবো হলো যে ডাটা স্ট্রাকচার, মানে ডাটা রাখার পদ্ধতি। তো সেরকম একটা স্ট্রাকচার হলো স্ট্যাক এবং কুই বলা হয়। তো আমরা প্লেটের যে কাজটা করি সেটাকে বলা হয় স্ট্যাক। আর কুইটা হলো আমরা ট্রেনের টিকিট কাটি যখন, সেটাকে বলে কুই, মানে লাইনে দাঁড়িয়ে। তো এগুলো হলো পদ্ধতি। তো সেই পদ্ধতিগুলো নিয়ে এখানে বলা হচ্ছে যে রিকার্সিভ ফাংশন গুলোতে ওই স্ট্যাক ওভারফ্লোতে যে সমস্যা সৃষ্টি করে। আশা করি একটু না হলেও বুঝতে পেরেছো। রিকার্সিভ ফাংশন ক্যান ক্রিয়েটস অ্যাজ এ লুপ। তার মানে কি, লুপের যে কাজটা করে রিকার্সিভ ফাংশন সে কাজটাই করে, সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো এখানে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা করব। সেটা হলো যে রিকার্সিভ ফাংশন ব্যবহার করে কিভাবে ফ্যাক্টোরিয়াল বের করা যায় সেই কাজটা করব। তো সেটা করার আগে আমি তোমাদেরকে একটা বিষয় সম্পর্কে একটু কথা বলবো। সেটা হলো যে ধরো তুমি আহ দাবা খেলা কে কে জানো? এখানে দাবা খেলা কেউ জানো নাকি? তো দাবা খেলাটা খেয়াল করে দেখবে, এটা হলো রাজাদের খেলা। রাজারা যখন অবসর টাইমে বসে থাকেন, তাদের যে আহ, মানে সময়টা অতিবাহিত করার জন্য রাজারা আগেকার যুগে তারা তাদের যে যারা পণ্ডিত থাকে তাদেরকে বললো যে এমন একটা খেলা আবিষ্কার করে যে খেলাটাতে আমাদের সময় যাবে এবং বুদ্ধির প্রয়োগ হবে। তো তারা অনেক চিন্তা ভাবনা করে এরকম দাবা ঘরটা মানে দাবা ঘরটা তৈরি করেছিলেন। যিনি তৈরি করেছিলেন তিনি খেয়াল করে দেখবা যে দাবাতে কিন্তু মন্ত্রী আছে, নৌকা আছে, তারপরে প্রজা আছে, মানে এক কথায় যুদ্ধের সমস্ত কার্যক্রমই দাবার মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এবং এটা হলো বসে থেকে একটা রাজকীয় একটা খেলা বলা যেতে পারে। তো যিনি এটা আবিষ্কার করেছিলেন, এরপরে রাজা খুশি হয়ে তাকে পুরস্কার দিতে চেয়েছিলেন যে তুমি কি পুরস্কার চাও। তখন মেধা সত্ত্ব বলে যেটা আছে, সেটা হলো যে যিনি আবিষ্কার করেছিলেন তিনি রাজাকে বলেছিলেন, রাজা আপনি আমাকে কিনতে পারবেন না বা আমাকে হলো মানে মূল্যায়ন করতে পারবেন না। তখন রাজা খেপে গেছিলেন। খেপে যাওয়ার পরে বলেছিলেন যে এত বড় কথা, আমি তোমাকে মূল্যায়ন করতে পারবো না। আমার এত ধন, এত সম্পদ, এত হীরা, যেটা দিয়ে তোমাকে আমি কিনতে পারবো না। তো তার পরিপ্রেক্ষিতে তিনি একটা অফার করেছিলেন। সে অফারটা ছিল হলো এই ফ্যাক্টরিয়াল। কিরকম ফ্যাক্টরিয়াল? রাজাকে বলেছিলেন যে আপনি আমার যে দাবার ঘরগুলা আছে এই ঘরগুলা জাস্ট বলা যেতে পারে গাণিতিক হারে আমাকে হীরা অথবা যে সমস্ত আপনার ধন দৌলত আছে সেগুলো দিয়ে পূরণ করবেন। মানে বিষয়টা অনেকটা এরকম, প্রথম যে ঘরটা আছে দাবা, সেই ঘরে যদি আমাকে একটা হীরা দেয় তাহলে দ্বিতীয় ঘরে তার দ্বিগুণ দিতে হবে, তৃতীয় ঘরে তার দ্বিগুণ দিতে হবে, চতুর্থ ঘরে তার দ্বিগুণ দিতে হবে। তাহলে সেই হিসাব অনুযায়ী রাজা তার যত ধন সম্পদ আছে সেটা নিয়ে বসলেন। এবং খেয়াল করে দেখো যে প্রথম ঘরে একটা যদি হীরা রাখে, দ্বিতীয় ঘরে তার থেকে দ্বিগুণ দুইটা, তৃতীয় ঘরে তার থেকে দ্বিগুণ, তার মানে কত হচ্ছে 3 গুণ 2 6টা, চতুর্থ ঘরে তার থেকে দ্বিগুণ 6 গুণ মানে 3 6 6 এর পর কত হচ্ছে? 6 গুণ 4 স্যার। হ্যাঁ 4 মানে 24টা। তার পরবর্তীতে
তার দ্বিগুণ, এইভাবে মানে একটার সাথে আরেকটা গাণিতিক হারে আগাতে যাচ্ছে। তো রাজা প্রথমে খুবই মানে কনফিডেন্স ছিলেন এবং এইভাবে যেতে যে 32 ঘর যাওয়ার পরে বা তার উপরে যাওয়ার পরে রাজার যত সম্পদ ছিল সব একসময় শেষ হয়ে গেছে, মানে 64 ঘর পর্যন্ত যেতেই পারেন নাই। তো পরবর্তীতে রাজা নতি স্বীকার করেন এবং তাকে যে অপমান করা হয়েছে সেটা তিনি আসলে বুঝতে পেরেছিলেন। তো আসলে এটা মানে গল্পটা বলার মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো যে এই যে গাণিতিক হারে যাওয়া, এক তার থেকে তার যে মানে এটাকে আমরা বলি হলো ফ্যাক্টরিয়াল। খেয়াল করে দেখো, প্রথমে যেটা ছিল 1, ঠিক আছে, তারপরে 2, ঠিক আছে, 3, সেটা হলো 3 গুণ 2 গুণ 1, তারপর 4, 4 গুণ 2, 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এভাবে যাচ্ছে। যখন 5, এটাও ঠিক আছে, 105 হচ্ছে, তারপরে 6, এভাবে বাড়তে বাড়তে তুমি নিজেও খেয়াল করতে পারবে যখন 30 বা 31 যাবে এটা কোটিতে পৌঁছায় যাবে। এবং এভাবে যদি 64 যাওয়া হয়, কোটি 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 অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবে। তো এটা কেন আমি এই গল্পটা বললাম? গল্পটা বলার কারণ হলো যে তোমরা যখন ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করো, ইন্টিজার ভ্যালুটা এরও কিন্তু একটা লিমিট আছে। এই লিমিটটা কত হতে পারে? এই লিমিটটা হলো 4 বাইট। 4 বাইট পরিমাণ জায়গা থাকে। এখন 4 বাইট সমান কতটা বিট হতে পারে? তো 4 বাইট সমান কত হচ্ছে? এদিকে হলো 32টা বিট, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 32 সমান যতটা হবে ততটা বিট এখানে জায়গা হবে, মানে তত পর্যন্ত। এটা কত? আনুমানিক 4 কোটি সামথিং। যদি আমি পূর্ণ সংখ্যা ধরি তাহলে 4 কোটি, আর যদি আমি মানে প্লাস মাইনাস সংখ্যা ধরি তাহলে -2 কোটি সামথিং, +2 কোটি সামথিং, এ পর্যন্ত যায়। তো খেয়াল করে দেখো 4 কোটি পর্যন্ত যাচ্ছে। কিন্তু আমি যখন কোন একটা ফ্যাক্টরিয়াল করব, ধরো ফ্যাক্টরিয়াল, তুমি তোমার ক্যালকুলেটর বা মোবাইলের যদি থাকে বা বাসায় যদি ক্যালকুলেটর থাকে, সেই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। ফ্যাক্টরিয়াল 5 দিবা, দেখবা সায়েন্টিফিক ক্যালকুলেটর ফ্যাক্টরিয়াল 5 এর মান দেখাতে পারবে। কিন্তু ফ্যাক্টরিয়াল 9 দেখবা তাও দেখাতে পারবে। আবার কারো কারো ক্যালকুলেটর ফ্যাক্টরিয়াল 9 পর্যন্ত যেতেই পারবে না, দেখবা যে ম্যাথ এরর দেখায় বসে আছে। আবার কারো কারো ক্যালকুলেটর দেখবা ফ্যাক্টরিয়াল 17 পর্যন্ত যাবে, 18 আর যাওয়ার ক্ষমতা নাই। কেন? কারণ হলো তোমার ওই ক্যালকুলেটরের যে লিমিট, সে লিমিট ওভার হয়ে যাচ্ছে, মানে যে পরিমাণ ডাটা রাখার ক্ষমতা ক্যালকুলেটরে তার থেকে বেশি হয়ে গেছে। তাহলে যদি আমি এখন এমন একটা প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামটা আমি চাইতেই পারি যে ফ্যাক্টরিয়াল ধরো 175 এর মান বের করতে বললাম, তাহলে এখন এটা কত হবে? এটা দেখবা তোমরা ক্যালকুলেশন করতে পারবা না, তোমার কম্পিউটার অথবা তোমার হলো যে ছোট মেশিন ডিভাইস গুলো আছে সায়েন্টিফিক ক্যালকুলেটর, সেটা ফেলিওর হয়ে যাবে। কারণ যে পরিমাণ মান আসবে, যত বড় মান হবে তত বড় মানটা আমরা এখানে শো করতে পারছি না। আশা করি আমি কি বুঝাতে যাচ্ছি বুঝতে পারছো, যে কারণ এর যে গাণিতিক যে মানটা আসবে অনেক বড়। তো কেন এগুলো বললাম? কারণ হলো এখানে খেয়াল করে দেখো যে প্রথমটাতে লেখা আছে লং লং ফ্যাক্টরিয়াল। কেন লং লং ব্যবহার করেছেন স্যার? এর উত্তরটা এখন আশা করি বুঝতে পারছো যে আমি তো ইন্টিজার ব্যবহার করতে পারতাম, ইন্টিজার না ব্যবহার করে ইন্টিজারের দ্বিগুণ যেটা, আমি সেটা বলছি লং। সেই লং এর পরে আবারও লং নেওয়া হয়েছে। কেন এত বড় নেওয়া হলো? কারণ হলো আমি যদি মানটা একটু বেশি নিতে চাই তাহলে আমাকে আরো ব্যবহার করতে হবে, কারণ আদারওয়াইজ আমি রেজাল্টটা ক্যালকুলেশন করতে পারবো না। আমি বুঝাতে পেরেছি না পারি নাই? হ্যাঁ স্যার। জি স্যার। মানে বড় ধরনের মান নেওয়ার কারণে আমাদেরকে লং লং ফ্যাক্টরিয়াল ব্যবহার করা হচ্ছে। তারপরে তুমি খেয়াল করবা প্রোগ্রাম যখন করতে যাবে একটা নির্দিষ্ট লিমিট রেঞ্জ যাওয়ার পরে দেখবা যে আর তোমার রেজাল্ট দেখাচ্ছে না, মাইনাস সামথিং দেখাচ্ছে। তার মানে যখনই মাইনাস দেখতে পাবা বুঝে নিবা যে তোমার ওই লিমিটের ওভার হয়ে গেছে, তখন আরো বড় ধরনের টাকা নিতে হবে। আচ্ছা, তো এখানে প্রোগ্রাম যেটা আছে সেটাতে আমরা যাই। যে প্রথম যেটা আসছে সেটা হলো যে দেখো, গতকালকে আমি তোমাদেরকে প্রোটোটাইপ সম্পর্কে বলছিলাম যে ফাংশন যদি আমরা মেন ফাংশনের, এটা যদি মেন ফাংশন হয় তাহলে মেন ফাংশনের বাইরে যদি আমি আমাকে ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে। সেক্ষেত্রে উপরে যদি ডিক্লেয়ার করি কোনো ঝামেলা নাই, কিন্তু নিচে যদি ডিক্লেয়ার করি তাহলে আমাদেরকে অবশ্যই কি উপরে একটা প্রোটোটাইপ দিতে হবে, মানে এই ধরনের এই নামে যে একটা ফাংশন আছে সেটা আগে ডিক্লেয়ার করতে হবে। এজন্য উপরে আমি একটা প্রোটোটাইপ, মানে ওই নামটাই খালি জাস্ট তার শেষে একটা সেমিকোলন ব্যবহার করেছি, আর কিছুই না। তাহলে এটা মানে ফাংশনটার নাম কি দেওয়া হয়েছে? ফ্যাক্ট, লং লং ফ্যাক্ট ইন্টিজার নাম, এটা আমরা এখানে দিয়ে দিয়েছি। বুঝা গেছে? আচ্ছা, তো আমরা ফাংশনটা কোথায় ব্যবহার করেছি? এই যে নিচে ব্যবহার করেছি, এইটা হলো আমার ফাংশন। আচ্ছা, এর পরবর্তী যেটা আসছে সেটা হলো যে
আমরা নরমাল প্রোগ্রাম করছি, আমরা ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিচ্ছি যে তুমি কোন নাম্বারের ফ্যাক্টোরিয়াল করতে যাচ্ছ সেইটা, তারপরে সেইটার পরে আমরা এখানে ফাংশনকে কল করছি। ফাংশন কল করার জন্য এখানে খেয়াল করে দেখো যে ফ্যাক্ট তারপরে কি নাম, এই ফাংশনটাকে আমরা কল করলাম। আর পরবর্তীতে এখানে আমরা জাস্ট শো করছি। এখন যেহেতু এটা লং লং ফ্যাক্টোরিয়াল রাখছি বড় ধরনের ডাটা নেওয়ার জন্য, এজন্য দেখো পার্সেন্টেজ এল এল ডি ব্যবহার করা হয়েছে। আশা করি এটুকুনো ক্লিয়ার, এটুকুনো সমস্যা হওয়ার কথা না যে কেন এটা ব্যবহার করলাম আর কেন এলএলডি ব্যবহার করলাম, কারণ এখানে দুইটা লং লং আছে, এজন্য দুইটা এল এল, আর ইন্টিজার কারণ হওয়ার কারণে ডি। আচ্ছা, তো বেশি ডাটা রাখার জন্য আমরা লং লংটা ব্যবহার করেছি। আচ্ছা, যখন এই ফাংশনটাকে কল করছি তাহলে এখানে ধরো আমি ফ্যাক্ট এখানে যদি নাম্বার ইনপুট নিই 15, তাহলে এই 15টা এখন বর্তমানে কোথায় চলে যাবে, এই যে ফাংশন যেটা আছে সেই ফাংশনে, তার মানে প্যারামিটার দিয়ে কত ভ্যালু পাস করবে 15। এখন আমাকে যে কাজটা করতে হবে 15 ফ্যাক্টরিয়াল বের করতে হবে। তো আপাতত আমি 15 ফ্যাক্টরিয়াল বের করব না, আমি আপাতত 5 করি, 5 পর্যন্ত নিব। তাহলে এখানে ভ্যালু পাস করে আসলো কত, 5। এর ভেতরে দেখো এই ফাংশনে আমি প্রথমে একটা কথা লিখে রাখছি, সে কথাটা কি, ইফ নাম্বার ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে রিটার্ন করব কি 1। তো খেয়াল করে দেখো ফ্যাক্টরিয়ালের আবার একটা ধর্ম আছে। কি ধর্ম আছে, সেটা হলো যে 5 ফ্যাক্টরিয়াল যদি হয় এর মানে হলো কি, এর মানে হলো 5 গুণ 4, মানে তার থেকে 1 করে কম হবে, গুণ 3 গুণ কত হবে 2 গুণ কত হবে 1 গুণ কত হবে 0। যদি 0-র সাথে গুণ করি তাহলে তো টোটালটাই 0 হবে, অতএব 0 কি গুণ হবে, হবে না। তাহলে 0 থেকে কত থেকে গুণ হবে, 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত। ফ্যাক্টরিয়াল মানে তোমরা অলরেডি জানো যে ফ্যাক্টরিয়াল মানে হলো ওই সংখ্যা সহ তার পেছনের, মানে তার আগের যে সংখ্যাগুলো আছে তাদের গুণফল। তো 5 ফ্যাক্টরিয়াল যদি হয় তার মানে হলো 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। যদি 4 ফ্যাক্টরিয়াল বলি এর মানে হলো কত হবে, 4 গুণ 3 গুণ 2 গুণ 1। ঠিক আছে, 0 কিন্তু হবে না। তো সেজন্য এখানে খেয়াল করে দেখো যে যদি নাম্বারটা 0 হয়ে যায় তাহলে যেন রিটার্ন 1 দেখায়। আমি এখন চাইলে এখানে 0 দিতে পারি, তো 0 দিলে রেজাল্টটা যাই হোক 1 দেখাবে। তো এজন্য রিটার্ন 1, এটুকু কিন্তু বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে ইফ ইলস নতুবা, নতুবা এসে দেখো এখানে আমরা কি করছি, আমরা এখানে আসে আবার বলছি যে রিটার্ন নাম্বার, ওই নাম্বার মানে ওই নাম্বারটা যেটা আছে সেটা গুণিত ফ্যাক্ট নাম্বার -1। ফ্যাক্ট নাম্বার -1 মানে কি, ফ্যাক্ট তো হলো আমরা ফাংশন লিখেছিলাম, তাহলে ওই ফাংশনে কিন্তু নাম্বার -1। তার মানে খেয়াল করে দেখো যে এখন যদি একটু বোঝার চেষ্টা করো, সেটা হলো আমি এখানে ইনপুট নিয়েছিলাম কত, 5, তাহলে এর ভেতর দিয়ে কত পাস করলো 5। প্রথমে দেখবে 5 কি 0 সমান না, 0 সমান না, তাহলে নতুবাতে চলে আসলো। নতুবাতে এসে রিটার্ন নাম, নাম মানে কত 5, গুণিত ফ্যাক্ট নাম -1, তার মানে 5 - 1, তাহলে 5 - 1 মানে কত হয়, এখানে 4। কিন্তু এইটা আবার কি ফাংশন, তার মানে এইটা যেহেতু ফাংশন তাহলে এটা আবার চলে, এমনিতে ফাংশন আছে, ফাংশনের ভিতরে আবারও কি ফাংশনকে কল দিলাম, তাহলে সে আবার চলে যাবে কোথায়, এখানে। এখানে যাওয়ার পর যখন এখানে কল দিয়েছি সে আবার ঘুরে ফিরে আবার চলে আসলো এখানটায়, বুঝছো কিনা। এখানে আসার পরে এখন 5-এর জায়গায় কত হবে, 4, তাহলে 4 আবার 4 না, তাহলে আবার এখানে আসছে, তাহলে এবার কত হবে 4, আর এখানে আবারও কত 4 - 1 মানে কত এখন 3, তাহলে আবারও তোমার এখানে চলে আসছে, আবারও এখানে আসছে, তখন এর ভেতর দিয়ে ভ্যালু পাস করে আসছে কত 3, চেক করবে 3 কিনা, তাহলে আবারও ফ্যাক্ট -1। তার মানে খেয়াল করে দেখো প্রথমে ছিল হলো 5 গুণ, তারপরে কত হয়ে গেল 4 গুণ, তারপরে কত হয়ে গেল 3 গুণ, তারপরে কত হবে 2 গুণ, তারপরে কত হবে, যখন এই যে বলে দিয়েছে না যে 0, 0 হলে কি 1, তার মানে আর এখানে আসবে না, 0 পাওয়া মানে 1, তাহলে এখানে যখনই 1 হয়ে যাচ্ছে তখন তো আর কোনো কিছু না, তাহলে এর আগ পর্যন্ত যেগুলো গুণ আছে সেই গুণগুলা একবারে তোমার এখানে শো করবে। তাহলে খেয়াল করে দেখো এই যে ফ্যাক্ট ফাংশনটা ব্যবহার করে আমি 5-এর পরে 4, 4-এর পরে 3, 3-এর পরে 2, 2-এর পরে 1 এ পর্যন্ত আমি বের করলাম, এবং সবগুলোর গুণফল যেটা হচ্ছে সেটাই তো রিটার্ন করবে, যে রিটার্ন। তাহলে রিটার্ন এটা অসমাপ্ত থাকা পর্যন্ত রিটার্ন করতে পারছে না, তার মানে সবগুলো একবারে গুণ করে রিটার্নটা করবে। তো রিটার্ন সেই গুণ টোটাল যেটা সেটা গুণ করে ফেললো, করে তোমাকে ফ্যাক্টরিয়াল দিল, ফ্যাক্টরিয়াল তোমাকে শো করছে। তো এই হলো তোমার হলো রিকারসিভ ফাংশন ব্যবহার করে ফ্যাক্টরিয়ালের মান বের করা।